নমস্কার সকলকে। আমি অর্পিতা দাস। আজ তোমাদের সাথে আলোচনা করব সংস্কৃত সকল বর্ণের উচ্চারণ স্থান নিয়ে। সংস্কৃত বিষয়ে অনেকের বিভিন্ন ধ্বনি উচ্চারণের সমস্যা রয়েছে। উচ্চারণ স্থান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকলে আপনার উচ্চারণ শুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। উচ্চারণের ক্ষেত্রে জিভ ও ঠোঁট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিডিওটি দেখে আপনি ভালোভাবে বুঝতে পারবেন বিভিন্ন ধ্বনি উচ্চারণ করতে গেলে জিভ ও ঠোঁট কী কী কার্যক্রম পালন করে। এছাড়াও উচ্চারণে যে অন্যান্য বাক প্রত্যঙ্গ রয়েছে, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ, দন্ত ও নাসিকা। বিভিন্ন ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে হলে এগুলির ব্যবহার ভালোভাবে জানতে পারবেন। এবার চলো আমরা চিত্রের সাহায্যে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ চিনে নেওয়ার চেষ্টা করি। তালু, দাঁতের গোড়ায় যে উঁচু মতো অংশটা আছে তার থেকে একটু পিছিয়ে গেলে যে অপেক্ষাকৃত নিচু অংশটি পাবে সেটিই হলো তালু। এরপর মূর্ধা। মূর্ধা হলো তালুর সবচেয়ে উঁচু অংশ। এটি তালুর পেছনের অংশ এবং কণ্ঠের সামনের অংশ। আমাদের মুখে ওপরের যে ঠোঁটটি আছে সেটি হলো ওষ্ঠ এবং নিচের ঠোঁটকে বলা হয় অধর, এবং দন্ত মানে দাঁত। এবারে এই চিত্রের সাহায্যে উচ্চারণ স্থান বাকযন্ত্রের সাহায্যে মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করি। শুরুতেই রয়েছে কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। অ, আ, ক, খ, গ, ঘ, উম, হ। এই বর্ণগুলি কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের কণ্ঠবর্ণ বলা হয়। অর্থাৎ জিহ্বার পিছনের দিকটা স্পর্শ করে বা কাছাকাছি যায়, এই জায়গাটি আসলে জিহ্বামূল। আমরা সুবিধার্থে বলে থাকি কণ্ঠ, তাই একে বলা হয়েছে কণ্ঠবর্ণ। এরপর আছে তালু বা তালব্য বর্ণ। দাঁতের গোড়ায় যে উঁচু মতো অংশটা আছে তার থেকে একটু পিছিয়ে গেলে যে অপেক্ষাকৃত নিচু অংশটি পাবে সেটিই তালু। জিভ দিয়ে এই ব্যাপারগুলো তোমাদের বুঝে নিতে হবে। জিহ্বার সামনের দিকে উপরের অংশ তালুতে স্পর্শ করে বা কাছাকাছি যায় বলে এই বর্ণকে তালব্য বর্ণ বলা হয়। এই বর্ণের উদাহরণ যথা হস্যই, দীর্ঘই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, অন্তর্জ ও তালিবস্য। এদের সকলকেই তালব্য বর্ণের মধ্যে রাখা হয়েছে, কারণ এগুলি তালুকে স্পর্শ করে। এরপর রয়েছে মূর্ধা বা মূর্ধন্য বর্ণ। মূর্ধা হলো তালুর সবচেয়ে উঁচু অংশ। এটি তালুর পেছনের অংশ এবং কণ্ঠের সামনের অংশ। এখানে স্পর্শ করবার জন্য জিহ্বার ডগার অংশটি ব্যবহার করতে হয়। এখানে স্পর্শ করার জন্য আবার জিহ্বার ডগা উল্টে নিয়ে জিহ্বার তলার অংশটা দিয়ে স্পর্শ করতে হয়। এর উদাহরণগুলি হলো রি, রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, পেট কাটা মূর্ধন্য ষ। এই বর্ণগুলি মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় বলে এদেরকে মূর্ধন্য বর্ণ বলা হয়। পরবর্তী বর্ণটি হলো দন্তবর্ণ। দন্ত মানে দাঁত। এখানে ধ্বনি উচ্চারণ করার জন্য জিভের ডগা দাঁতে স্পর্শ করে, তবে প্রকৃত স্পর্শ দাঁতের গোড়ায় বা দন্তমূলে হয়ে থাকে। দন্তে উচ্চারিত ধ্বনিগুলো দন্তধ্বনি নামে পরিচিত। উদাহরণগুলি হলো লি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল, দন্তস্ব। এই বর্ণগুলি দন্তের সাহায্যে উচ্চারিত হয় বলে এদের দন্তবর্ণ বলা হয়। এরপর আছে ওষ্ঠবর্ণ। ওষ্ঠ বলতে বোঝায় উপরের ঠোঁট, আর নিচের ঠোঁটের নাম আবার অধর। অধর যখন ওষ্ঠকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে বর্ণগুলি সৃষ্টি করে তাদেরকেই ওষ্ঠবর্ণ বলা হয়। উদাহরণ হস্যু, দীর্ঘু, প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলি ওষ্ঠবর্ণের উদাহরণ। এরপর আছে কণ্ঠ তালব্য বর্ণ। এই বর্ণগুলি উচ্চারণ করার সময় কণ্ঠ ও তালুর সাহায্যে উচ্চারিত হয়, অর্থাৎ কণ্ঠ ও তালুকে স্পর্শ করে। এই বর্ণগুলির উদাহরণ হলো এ, ওই। এগুলি কণ্ঠ তালব্য বর্ণের উদাহরণ। পরবর্তী বর্ণ কণ্ঠৌষ্ঠ বর্ণ।
এই বর্ণগুলি কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয়, অর্থাৎ কণ্ঠ ও ওষ্ঠকে স্পর্শ করে এই বর্ণগুলি উচ্চারণ করা হয়। এই বর্ণগুলির উদাহরণ হলো ও, ও। এর পরের বর্ণ দন্তৌষ্ঠ বর্ণ। এই বর্ণগুলি দন্ত ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয়, অর্থাৎ দন্ত ও ওষ্ঠকে গিয়ে স্পর্শ করে বলে এই বর্ণগুলি দন্তৌষ্ঠ বর্ণ। এই দন্তৌষ্ঠ বর্ণের উদাহরণ যথা ব, এটি একটি দন্তৌষ্ঠ বর্ণ। পরবর্তী বর্ণ হলো অনুনাসিক বর্ণ। এই বর্ণগুলি নাসিকার সাহায্যে উচ্চারিত হয়, অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু আমাদের নাকে গিয়ে স্পর্শ করে, অর্থাৎ নাসিকায় স্পর্শ করে। উদাহরণ হলো অনুস্বার উম, ইঙ, মূর্ধন্য, দন্তন্য ও ম। এগুলি নাসিকার সাহায্যে উচ্চারিত হয় বলে এগুলিকে নাসিক্য বা অনুনাসিক বর্ণও বলা হয়ে থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে নিয়মিত নোটিফিকেশনগুলি তোমাদের সামনে চলে আসে।